নমস্কার। গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও এসেছি আজকে একটা মজার গল্প নিয়ে, শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। ভূত বলে কি কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার করুণা এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, একটা অদ্ভুত কিছু একবার কিন্তু দেখেছিলাম রাঁচিতে। না, পাগলাগারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম এবার বলি। এক পরশময়ীপদী সাইকেল হাতে পেয়ে হন্ড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল 7 না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়, একটা কথা আছে না? আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল 5 যেতে পারলেই গাঁয়ের মতো একটা পাওয়া যেত। কিন্তু এই সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটেও যেতে পারবো কিনা আমার সন্দেহ। হাঁটতে হবে আগেভাগে জানলে হাতে পেয়েও এই সাইকেলে আমি পাই দিতাম না। তখনও সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুদিকেই প্রায় সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর একমাত্র উত্তর আমিই দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্য এই রকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে ফাঁকা আকাশে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম শুনব কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এই রকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও না আস্তেও না, আসতে দেখা গেল এই পথে। রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছল একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্য এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলে না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা, আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা করা। ছ্যা, লরিওয়ালারা কি কানা হয়ে লরি চালায় নাকি? যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে আর বিচিত্র কি? শেষটা কি হাঁটাই আছে বড়াতে? এই ঝাপসা আলো আর কুয়াশার রাতে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতেই আমার বুক দুরু করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের ভেতর দিয়ে স্বর্গে যাওয়া ঢের সোজা, অনেক শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও না,
কিছু না কিছু একটা হতে বাধ্য, অনতি বিলম্বেই হচ্ছে। আর 1-8 মিনিটের রাস্তা কেবল। এর মধ্যেই কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ? না, বাঘ নয়। দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়েও জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। তেমনই মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যাই হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার বালাই নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভিতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদ নয়। কি করব, 1 মিনিট নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে রইল। থাকে, কি করা যাবে? নিতান্তই যদি রাত্রিরে বাঘের পেটে না যায়। বাঘরা কি সাইকেল খেতে ভালোবাসে? জানি না বাবা, কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেবা মাত্র আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদু গোপালের বাড়ির কাছাকাছি। কিন্তু বলতে বলতেই আমার গলার স্বর উপে গেল। বক্তব্যের বাকিটা আর উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব সেই ক্ষমতাও নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেইখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ ছিল না, বিলকুল ফাঁকা। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিচ্ছু না। আপনা থেকেই যেন আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা তো মনে হলো না। ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার বোধ হলো। আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য কিছু একটা আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব দশায় আমায় পড়তে হবে আগে কখনো ভাবিনি। ড্রাইভার নেই, গাড়ির ইঞ্জিন চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনোদিনই পারি না। চেষ্টা করলে হয়তো বা কায়ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ কি? লাভটার লাভ তো ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘণ্টা 2 বাদে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি,
তখন আমার হুঁশ হলো। হুশ হুশ করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ি থামবার কোনো লক্ষণ নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রির শান্তিভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আচ্ছা, আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার। আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুশ হুশ করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছি এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটি লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? যদি দয়া করে আমার এই গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। এই যদি একটু আমার সাথে যোগ দেন, লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি। ওই যে দেখা যাচ্ছে, আর ওই 1 মিনিটের রাস্তা। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।